সবাইকে স্বাগত জানাচ্ছি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্র। পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি সোনিয়া হক, আর আমাদের সাথে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ। ডাক্তার শামীম আহমেদ, আপনাকে স্বাগত। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। দর্শক, শুরুতেই আমরা জানব করোনা নিয়ে আজকের আপডেট। দেশে করোনায় আরও 21 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো 7,883 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গত 24 ঘন্টায় অ্যান্টিজেন সহ 12,215 জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে নতুন 578 জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো 5,27,063 জনের। এছাড়া গেল 24 ঘন্টায় 633 জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়েছেন 4,71,756 জন। দর্শক, জানিয়ে রাখি যে সরাসরি সুযোগ থাকছে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নেবার, আর সেজন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 0222229231 অথবা 09666777311 এই নাম্বারগুলোতে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, স্ক্রিনে যাচ্ছে। এই নাম্বারগুলোতে ফোন করেই আপনারা জেনে নিতে পারবেন আপনাদের সমস্যার সমাধান। আমাদের সাথে ডাক্তার যুক্ত আছেন, ডাক্তার শামীম আহমেদ আছেন আমাদের সাথে। ডাক্তার শামীম আহমেদ, শুরুতেই যে বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাই যে একে তো করোনাকাল এবং শীতের মধ্যে যে বিষয়টি আমরা দেখতে পাই যে যারা এরই মধ্যে শ্বাসকষ্টজনিত রোগগুলোতে ভুগেন, তাদের কিন্তু দেখা যায় যে এই শীতের মধ্যে সেই কষ্টগুলো বা সেই সমস্যাগুলো আরও বেড়ে যায়। করোনাকালে আসলে তাদের সেক্ষেত্রে সচেতনতার যে বিষয়গুলো রয়েছে সেগুলো তারা কিভাবে মেনটেন করবে, কিংবা হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলে তারা কি করবে? ধন্যবাদ আপনাকে, সেই সাথে দর্শক মন্ডলী যারা দেখছেন এবং শুনছেন। এটা আসলে আমরা জানি যে প্রতিবার শীতে যারা শ্বাসকষ্টের রোগী তাদের একটু কষ্ট হয়। এটা বিশেষ করে যারা অ্যাজমা, সিওপিডি রোগী আছেন তাদের। তো এটার জন্য যেটা করতে হয়, শুরু থেকেই একটা সুস্পষ্ট দিক নির্দেশনা এবং প্ল্যান থাকতে হয় যে আমি শীতের মধ্যে বাইরে যাব না, শীতের আগে আমি একটা ভ্যাকসিন নিয়ে রাখবো, শীতের মধ্যে গরম কাপড়গুলি পরবো, ঠান্ডা যেন না লাগে সেই ব্যবস্থা নিব, এবং ওষুধ যা খাচ্ছিলাম তা যেন কোনোভাবে আমরা বাদ না দিতে পারি বা বাদ না দিই, সেদিকে সচেতন থাকবো। এছাড়া যারা ছোট বাচ্চা, তাদেরও কিন্তু এই শীতে বিভিন্ন ধরনের সমস্যা হয়, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবং ধুলাবালি ময়লা পরিহার করতে হবে, অযথা বাইরে ঘোরাঘুরি করা যাবে না, যেখানে মনে হয় যেন একটু দূষণ আছে সেই সমস্ত জায়গা এড়িয়ে চলতে হবে। এবং শ্বাসকষ্ট বা কাশি রোগীরা জানেন যে কি কি ট্রিগার ফ্যাক্টরে এগুলি বেড়ে যায়, সেগুলি যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। অর্থাৎ সচেতনতার কোনো বিকল্প নয়। আর সেই যে মাস্ক পরা, হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, সেটা কিন্তু মাথায় রাখতে হবে এই করোনা কালে। কারণ আগের সমস্যার সাথে যদি আবার নতুন করে করোনা হয়, সেটা কিন্তু বেশি সমস্যা সৃষ্টি করবে। অর্থাৎ যে নিয়মে আগে চলতেন, যে ওষুধগুলি উনি ব্যবহার করতেন সেগুলি করবেন, সচেতন থাকবেন, ঠিক মতো খাবার দাবার খাবেন, একটু হালকা ব্যায়াম করবেন, রাতের বেলা পরিমিত পরিমাণ ঘুমবেন, দুশ্চিন্তা কম করবেন। এই ধরনের স্বাস্থ্যবিধি মেনে চললেই দেখা যায় এই শীতের সময় মোটামুটি ভালো থাকে। যারা অ্যালার্জি কিংবা অ্যাজমাতে আক্রান্ত, তাদের দেখা যায় যে কাশি বেড়ে যাচ্ছে, কিংবা যেহেতু এখন ঢাকা ধুলোর শহর, সেখানে ডাস্ট অ্যালার্জিটা বেড়ে যাচ্ছে কোল্ড অ্যালার্জির পাশাপাশি। তো সেক্ষেত্রে করোনার জন্য তাদের বাড়তি কোনো সচেতনতার দরকার রয়েছে কিনা, বা এমনিতেই তারা কি ধরনের সচেতনতার মধ্যে থাকবে? না, হ্যাঁ, অবশ্যই তাদের তো বাড়তি একটু সচেতনতা নিতেই হবে। কারণ এই ধুলোবালি কিন্তু এই অ্যাজমার যে সমস্যা বা সিওপিডি যে সমস্যা, সেটা কিন্তু আরো জটিল করে তোলে। সতর্কতার মধ্যে আমি যেটা বললাম যে যথাসম্ভব এড়িয়ে চলতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, আর ওষুধপত্র যেটা ব্যবহার করেন সেটা নিয়মিত করতে হবে। বিশেষ করে প্রিভেন্টার মেডিসিন যেটা, যাতে করে সমস্যা না হয় সেগুলি তো ব্যবহার করবেন। এবং সবসময় সাথে যদি সমস্যা হয়, যেমন অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ অথবা ডেলিভার ওষুধ, সেই ধরনের ওষুধ কিন্তু হাতের কাছে রাখতে হবে, যেন সমস্যার সাথে সাথে উনি এই ওষুধগুলি ব্যবহার করতে পারেন। আর
পিক ফ্লোমিটার, অ্যাজমা যে রোগী আছে তারা নিয়মিত পিক ফ্লোমিটার ব্যবহার করবেন এবং দেখবেন যে ওনার ফুসফুসের কি অবস্থা, কার্যক্ষমতা কেমন আছে। এবং অন্যান্য রোগীরাও সবসময়ই যেটা মাথায় রাখবেন যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। যে কোনো সমস্যার আগেই যদি আমি একটু সচেতন হই, তাহলে আর 10টা মানুষের মতো জীবনযাপন করতে চাই আমি, কিন্তু আমাকে আরেকটু সচেতন হতে হবে। অনেক কাদ আহ্লাদ হয়তো আমাকে এই সময় জলাঞ্জলি দিতে হতে পারে, সেটুকুন মাথায় রেখে জীবন চলতে হবে। ওষুধ, কশন এবং আপনার একটু এই রোগ সম্পর্কে জানা, এর কিন্তু কোনো বিকল্প নেই। ডাক্তার শামীম আহমেদ, আমরা যেহেতু দেখেছি যে প্রথম সারিতেই করোনার আক্রমণের ঝুঁকিতে রয়েছেন তারাই যাদের যাদের অ্যালার্জি আছে, কিংবা যারা অ্যাজমা রোগী আছেন, কিংবা যারা হৃদরোগী আছেন, ডায়াবেটিসের পেশেন্ট। এইসব মানুষগুলোকে আমরা শুরুর দিকেই আমরা বলতাম যে এরা এক ধাপ এগিয়ে আছে করোনা আক্রান্ত হওয়ার, এবং এই আতঙ্ক থেকে কিন্তু দেখা যেত যে যারা শ্বাসকষ্টে ভুগছেন বা যাদের এই শ্বাসকষ্ট রয়েছে তারা একটু বেশি নেবুলাইজারের ওপর নির্ভর করা শুরু করলেন, এবং এর ফলে দেখা গেল যে ঘটনা উল্টো হলো, অনেকের ফুসফুসে পানি জমে যাচ্ছে। মানে এই জিনিসগুলো কি পরিমিত আকারে ব্যবহার করা, বা ডাক্তারের সাজেশনটা কি হবে সেক্ষেত্রে? আপনি সঠিক বলেছেন। নেবুলাইজার কিন্তু বিভিন্ন অ্যাসোসিয়েশন, যেটা এই অ্যাজমা, সিওপিডি অথবা এই ধরনের রোগ নিয়ে যারা গবেষণা করেন, তারা বলেছেন যে নেবুলাইজেশনের মধ্যে অ্যারোসল জেনারেট হয়। ফলে হয় কি, ভাইরাস আরো এদিক সেদিক ছড়িয়ে যেতে পারে এবং রোগীর কাছ থেকে ওনার সংস্পর্শে বাসার অন্যান্য স্বাভাবিক সুস্থ মানুষ তারাও কিন্তু আক্রান্ত হতে পারেন। সুতরাং গয়রভাবে নেবুলাইজার, বিশেষ করে বারোয়ারি নেবুলাইজার ব্যবহার করা যাবে না। যদি একান্তই নেবুলাইজার ব্যবহার করতে হয়, পার্সোনাল। এবং ঘন ঘন নেবুলাইজার আসলে ব্যবহার করা দরকারও নয়। যদি আমরা ইনহেলার, স্পেসার দিয়ে, প্লাস্টিকের এক ধরনের টুঙার মতো থাকে, স্পেসার বলে, অথবা ভলিউমেট্রিক স্পেসার, রেস্টফুল চেম্বার, এসব দিয়ে যদি আমরা ঠিক মতো নেই, তাহলে এটা কিন্তু ওই নেবুলাইজারের সমান কাজ করে। সুতরাং নেবুলাইজার খুব বেশি ঘন ঘন নেওয়ার কোনো দরকার নাই। এটা আসলে রিজার্ভ থাকুক। এই সময় যেটা দরকার সেটা হচ্ছে স্বাভাবিক কাণ্ডজ্ঞান, ওষুধগুলি ঠিক মতো নেওয়া, ইনহেলারের যে টেকনিক সেগুলি মেনে চলা। এই সময় আসলে শ্বাসকষ্টের রোগীদের কি করতে হবে সেটি আপনার কাছে জানবো ডাক্তার শামীম আহমেদ। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার একটি প্রশ্ন আছে, নিশ্চয়ই তিনি কোনো একটা সমস্যায় পড়েছেন এবং আমাদের কাছে সেই সমস্যার সমাধান চাচ্ছেন। দর্শক, আপনার নামটি বলে আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম পাপিয়া। জি পাপিয়া, বলুন। আমার মাথায় হলো ব্যথা আর ডান ঘাড়ে রক টানে ধরে। আচ্ছা। মানে ডান ঘাড়ে রক খুব চিন করে, আর যখন মাথা ধরে তখন মাথায় ধরে। আপনার বয়স কত পাপিয়া? আমার বয়স 32। 32 বছর বয়স। আর কোনো সমস্যা আছে আপনার? জি না, আমার এই মাথার আর এই ঘাড়ের সমস্যাটা খুবই, মানে প্রচুর আমার সমস্যা করতেছে খুবই। আচ্ছা, আমরা ডাক্তার সাহেবের সাথে নিশ্চয় কথা বলবো, তিনি আপনার এই সমস্যার সমাধান দিবেন। আপনি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। যেটা বলছিলাম ডাক্তার শামীম আহমেদ, যে এই সময়টা তো আপনি বলছিলেন যে নেবুলাইজারের ব্যবহারের ক্ষেত্রে বা ইনহেলারের ব্যবহারের ক্ষেত্রেও এক ধরনের সচেতনতা রয়েছে, সেটি আপনি বর্ণনা করছিলেন। আপনি আর কিছু যোগ করতে চান, নাকি আমি দর্শকের প্রশ্নটি আপনাকে? আমি ওনার প্রশ্নটা আনসারটা দিয়ে দেই, উনি অস্বস্তিতে ভুগবেন। ওনার যে মাথা ব্যথা এবং ঘাড় ব্যথা, প্রথমে ওনার যে বয়স, এই বয়সে মাথায় রাখতে হবে যে এটা কোনো টেনশন হেডেক কিনা। অর্থাৎ পারিপার্শ্বিকতা নিয়ে উনি চিন্তা ভাবনা করার জন্য এক ধরনের মাথা ব্যথা হয়, এটাকে বলা হয় টেনশন হেডেক। এছাড়া অন্যান্য কারণে মাথা ব্যথা হতে পারে। অনেক সময় দেখা যায় যে যদি ব্লাড প্রেশার খুব বেশি থাকে, তাহলেও ডিটেকশন করা হয়নি ব্লাড প্রেশার, মাথা ব্যথা, ঘাড় ব্যথা দিয়ে অনেকের, উনি ঘাড় ব্যথার কথা বললেন, অনেকে দেখা যায় যে সাইনোসাইটিস বা এখানকার সমস্যা, মাইগ্রেনের সমস্যা, অথবা ঘাড়ের হাড় যদি একটু ক্ষয় যায়, তার জন্য হতে পারে। তবে আপাত দৃষ্টিতে ওনার কথা শুনে যেটা মনে হচ্ছে, এটা টেনশন হেডেক হওয়ার সম্ভাবনা বেশি। উনি খুব ব্যথা হলে একটু প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারে, আর একটু অ্যাংজাইটি কিছুদিনের জন্য খেতে পারেন, দীর্ঘমেয়াদী না। ওনার দুশ্চিন্তা দূর করতে হবে, এবং যদি এরপরও খুব বেশি সমস্যা হয় তাহলে কিছু পরীক্ষা নিরীক্ষা, যেরকম ঘাড়ের একটা এক্সরে বা নাকের সাইনাসের একটা এক্সরে, এরকম করে ব্লাড প্রেশারটা একটু মাপা, এইসব করে একটু দেখা যে আসলে কোনো রোগ রয়ে গেছে কিনা।
আচ্ছা, তিনি আশঙ্কা যেটি করছিলেন যে ঘাড়ে ব্যথা বা মাথায় ব্যথা, এই ধরনের লক্ষণগুলো আসলে আমরা তো ব্লাড প্রেশার হাই হলে কিংবা ব্লাড প্রেশার লো হয়ে গেলে আমরা এই বিষয়গুলো জানতে পারি বা ভাবতে পারি, আশঙ্কা করতে পারি। নিশ্চয়ই পাপিয়া যে বয়স, সেই বয়সটিতে ব্লাড প্রেশার হাই হওয়ার কি সম্ভাবনা থাকে বা আশঙ্কা থাকে? আসলে সব বয়সেই রোগ হওয়ার আশঙ্কা বা সম্ভাবনা থাকে। ওনার বয়স, উনি বললেন 32 বছর। এই বয়সেও ব্লাড প্রেশার হয়, এটা হচ্ছে এসেনশিয়াল হাইপারটেনশন বলে, অর্থাৎ কোনো কারণ ছাড়াই প্রেশার। কিন্তু যদিও কম হয়, কিন্তু কেউই কিন্তু আমরা ইমিউন না, অর্থাৎ আমার হবে না এটা কিন্তু আমরা বলতে পারবো না। সুতরাং উনি অবশ্যই ব্লাড প্রেশারটা মাপবেন, এবং ব্লাড প্রেশার মাপারও কিছু নিয়ম আছে। সেটা হচ্ছে খুব টেনশনে থেকে অথবা দৌড়ে যে অথবা খুব পরিশ্রম করে ব্লাড প্রেশার মাপলে কিন্তু প্রেশার বেশি হবে। ওনাকে ব্লাড প্রেশার মাপতে হবে খুব ঠান্ডা মাথায়, একটা ঘরে অনেকক্ষণ অপেক্ষা করে ধীরে সুস্থে, তারপর, যাতে করে প্রেশারটা সঠিকভাবে রিডিং আসে। কারণ প্রেশারের রিডিং যদি বেশি হয় অনেকে কিন্তু ঘাবড়ে যান। আর ব্লাড প্রেশার আমরা জানি যদি একবার হয় তাহলে সারা জীবন চিকিৎসা করতে হয়। অবশ্যই। আরেকটা জিনিস হচ্ছে, অনেকের কিন্তু ডক্টরের চেম্বারে যে ব্লাড প্রেশার মাপলে টেনশনের জন্য প্রেশার বেড়ে যেতে পারে, এটাকে বলে হোয়াইট কোট হাইপারটেনশন। সুতরাং উনি যেটা করবেন, ডাক্তারের কাছেই মাপুন, ওনার ঘরেই মাপুন। একটা রিডিং নিয়ে কোনো নিশ্চিত কথা বলা যাবে না। সকালে বা রাতে কয়েকটা রিডিং নিতে হবে, এবং উনি খুব ঠান্ডা মাথায়, খুব স্বাভাবিক অবস্থায় এই প্রেশারগুলি রিডিং নিয়ে তারপরে ওনাকে বলতে হবে যে ওনার আসলে হাইপারটেনশন হয়েছে। ডাক্তার শামীম আহমেদ, একটি বিষয় জানতে চাই। নিশ্চয়ই এই বিষয়টিতে কথা বলতে গেলে যারা এই কাজটির সাথে সম্পৃক্ত আছেন তারা হয়তো বা আমার কথা খুব একটা ভালোভাবে নেবেন না, কিন্তু যারা ধূমপান করছেন তাদের এই সময়টায় দেখা যায় যে ধূমপানের ফলে শ্বাসকষ্টের অনেক সময় সমস্যা হয়। এই তাদের সমস্যার সমাধানটা আপনার কাছ থেকে একটু জানবো। একটা বিরতি নিয়ে ফিরে আসি ডাক্তার শামীম আহমেদ। একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্রে। আমাদের সাথে যুক্ত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ। যেমনটা শুরুতে জানিয়েছি, আমরা আলোচনায় চলে যেতে চাই। বিরতিতে যাবার আগে ডাক্তার শামীম আহমেদ, যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে যারা ধূমপান করছেন, আমরা কিন্তু শুনেছি যে বা জেনেছি যে যারা ধূমপান করেন তাদেরও কিন্তু করোনা আক্রান্ত হওয়ার একটা আশঙ্কা প্রথম সারির দিকেই। তাদের জন্য আসলে কি ধরনের পরামর্শ আপনার হতে পারে? হচ্ছে ধূমপানটা সেই রবি ঠাকুরের গানের কথাই মনে করে দেয়। সেটা হচ্ছে, জেনে শুনে বিষ করেছি পান। কোনোভাবেই আমরা ধূমপানকে সমর্থন করতে পারি না, এবং ধূমপান আসলে বিষপান। এবং শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেখানে ধূমপানে ক্ষতিগ্রস্ত না হয়। আর করোনাতে তো ধূমপানের জন্য আলাদা একটা ঝুঁকি রয়ে গেছে। শুরুর দিকে যে গবেষণা, ইন্টারেস্টিংলি দেখা গেছে যারা ধূমপান করে তাদের ক্ষেত্রে আক্রান্তের হার কম ছিল, কিন্তু যদি একবার আক্রান্ত কেউ হয় তাহলে সেটা সিভিয়ার ধরনের রোগ হয়। কিন্তু আমরা যেটা মাথায় রাখবো যে আসলে ধূমপান ক্ষতিকর, এবং ধূমপায়ীদেরকে করোনা আক্রমণ করতে পারে, এবং এরা খুব খারাপের দিকে যেতে পারে। যেটা হয় ধূমপানে, ফুসফুসের লাইনিং এবং ফুসফুসের এত ধরনের ক্ষতি হয় যে এটা একসময় আর ঠিক করা যায় না। এটাকে ইরিভার্সিবল বলে, এবং তখন যত দিন যায় ফুসফুসটা আরো ক্ষতিগ্রস্ত হতে পারে, সিওপিডি আমরা বলি। এবং অন্যান্য নানা ধরনের ব্যাধি হয়, ফুসফুসের ক্যান্সার থেকে শুরু করে শরীরের এমন কোনো রোগ নাই যার সাথে ধূমপানের সম্পর্ক না আছে। তো আমাদেরকে যেটা করতে হবে, কোনোভাবেই ধূমপান সমর্থন করা যাবে না, ধূমপান চালিয়ে যাওয়া যাবে না, এবং সবসময়ই এটাকে নিরুৎসাহিত করতে হবে। ধূমপানে শুধু ধূমপানের ক্ষতি হয় না, ওনার পরিবারের যারা আশেপাশে থাকেন, এদের বলে প্যাসিভ স্মোকার, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হন ধূমপানে।
এবং এই ক্ষতির হার কিন্তু যত দিন যায় বাড়তেই থাকে। ফুসফুসের যে নিকোটিন যায় সেটা ফুসফুসকে এমন বিবর্ণ করে দেয় যে সেখান থেকে আর বেরিয়ে আসা সম্ভব হয় না, এবং ধূমপানে কোনো লাভও হয় না। আপনি দেখেন অর্থনৈতিক ভাবেও একটা বেনসন সিগারেট যিনি খান এই মন্দার দিনে এক প্যাকেট যদি খান তাহলে অর্থনৈতিক ভাবে উনি সারা জীবন কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সুতরাং ধূমপান যদিও এটাকে মাদক আসক্তির মতো দেখা হয় না, কিন্তু ধূমপান বদ অভ্যাস। আমাদের চেষ্টা করতে হবে এই অভ্যাস থেকে বেরিয়ে আসার জন্য, এবং চিকিৎসক হিসেবে যখনই কোনো রোগী আসেন আমাদের বলতে হবে। এবং ধূমপান ত্যাগ করার জন্য সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে সদিচ্ছা, ইচ্ছা। আইরনিক্যালি অবশ্যই। বাংলাদেশে মানুষ প্রথম হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের পর দেখা যায় যে ধূমপান ছাড়ার কথা বলে। আগে থেকে বিশেষ করে যারা ইয়াং স্কুল কলেজে পড়ে তাদেরকেই বোঝাতে হবে, এবং বয়স্ক যারা বিভিন্ন রোগে ভুগেন তারাও কিন্তু এখানে একটা ভালো ভূমিকা নিতে পারেন। তারা বলতে পারেন যে দেখো আমার এই ধূমপান করার জন্য এই ডাক্তার শামীম আহমেদ, একটা ফোন নিয়ে ফিরে আসে। একটা অবশ্যই আপনার কথাগুলো খুবই আমরা আমরা বুঝতে পারছি, এবং যারা ধূমপান করছেন তারা নিশ্চয়ই আপনার এই পরামর্শে ধূমপান থেকে সরে আসবেন। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, আপনার নাম বলে আপনার সমস্যাটি ডাক্তার সাহেবকে বলতে পারেন। দর্শক, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আপনার কথা আটকে আটকে আসছে, নেটওয়ার্কের সম্ভবত সমস্যা আছে। আমাদের আপনি চেষ্টা করতে থাকুন, আমরা আমাদের ডাক্তারের কাছে ফিরে আসি। ডাক্তার শামীম আহমেদ, ধূমপানের বিষয়টি যদি আমি যেটি বললেন আপনি সেটা আমরা বুঝতে পেরেছি। আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে পোস্ট কোভিড, অর্থাৎ কোভিড পরবর্তী সময়ে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের রোগী আছে যাদের হাইপার ইমিউন রিয়াকশন বা বেশি বেশি সাইটোকাইন রিলিজ হয়, এবং তাদের ক্ষেত্রে সাইটোকাইন স্টর্ম হয় এরকমটা বলা হচ্ছে। এর ফলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপরে সেটার একটা ধরনের বিরূপ প্রভাব পড়ছে। ফলে দেখা যাচ্ছে যে তারা কোভিড নেগেটিভ হয়ে গেছে, তাদের ইনফেকশন কমে গেছে, কিন্তু তারা এক ধরনের রক্তে অক্সিজেনের পরিমাণ কম থাকার কারণে দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টে ভুগছেন। তাদের আসলে চিকিৎসাটি তখন কিভাবে চলবে? আসলে আপনি সঠিকই বলেছেন যে সাইটোকাইন স্টর্ম, যারা খুব খারাপ ধরনের কোভিড রোগী থাকে তাদের শরীর থেকে বিভিন্ন ধরনের পদার্থ নিঃসরণ হয়, এবং তাতে করে যে ক্ষতিটা হয় অনেকের মৃত্যু হতে পারে। কিন্তু যারা সৌভাগ্যবান বেঁচে আসেন তাদের কিন্তু তার এই ক্ষত কিন্তু দীর্ঘ সময় ধরে বয়ে নিতে হয়। আমরা জানি যে সার্স মার্স এই কোভিডের আগে হয়েছিল, সেই কবে এক যুগের আগে, কিন্তু এখন পর্যন্ত যারা সিভিয়ার মানে খুব বেশি মাত্রায় আক্রান্ত হয়েছিলেন তাদের মধ্যে 5 থেকে 10% মানুষ তার যে টেনে যাচ্ছেন। ফুসফুসে যেটা হয় এখানে এক ধরনের ফাইব্রোসিস হয়, এবং এই ফাইব্রোসিসটার জন্য দেখা যায় যে ঠিক মতো অক্সিজেনেশন হয় না, কাশি হয়, শ্বাসকষ্ট হয়, অল্প কাজ করলেই দেখা যায় হাঁপিয়ে ওঠেন, স্বাভাবিক কাজকর্ম করতে গেলেই উনি আর পারেন না। এটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা সমস্যা হয়ে দেখা দিতে পারে, এবং ওনাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবং যে ধরনের পেশেন্ট সাইটোকাইন স্টর্ম হয় অথবা যারা আইসিইউতে অথবা এরকম খারাপ হয়, কিছু কিছু পেশেন্টকে কিন্তু আমরা এইচআরসিটি দেখে বিভিন্ন ধরনের অ্যান্টিফাইব্রোটিক ওষুধ ব্যবহার করি, একটা বা কম্বিনেশন, এবং এটা হয়তো দীর্ঘমেয়াদী ব্যবহার করতে হতে পারে। এছাড়া ওনাদেরকে ফুসফুসের যে ব্যায়াম, অবশ্যই ফুসফুসের যে ব্যায়াম সেটি আসলে সব ক্ষেত্রেই বোধহয় আমরা যারা সুস্থ আছি তাদের জন্য বোধহয় সেই সমানভাবে উপযোগী। ডাক্তার শামীম আহমেদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার এই সুন্দর পরামর্শগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই ছিল আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্র। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।